আসসালামু আলাইকুম। আই অ্যাম ইয়োর ভিলেন লাভার পর্ব ২ লিখেছেন এম সোনালি। সারা রাত কান্না করতে করতেই কেটে গেল বর্ষার ভোরের দিকে চোখ লেগে আসলে ফ্লোরে বসেই খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে বর্ষা। সকাল ৯টা। হোটেলের কেয়ারটেকার এক মহিলার ডাকে ঘুম ভাঙে বর্ষার। এই যে ম্যাডাম, শুনছেন? ম্যাডাম, আমি আপনাকে বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? মহিলাটার ডাক শুনে ঘুম ঘুম চোখে মাথা তুলে মহিলাটার দিকে তাকায় বর্ষা। রুমে শুধু ওই মহিলা নয়, সাথে আরও অনেকেই উপস্থিত আছেন। হোটেলের ম্যানেজার বর্ষাকে তাকাতে দেখে বলে ওঠে, ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? এভাবে ফ্লোরে বসে ঘুমাচ্ছেন কেন? আর আপনাকে নিয়ে যিনি এসেছিল উনি, মানে আপনার হাজব্যান্ড কোথায়? বর্ষা শুধু হাঁ করে তাকিয়ে সবাইকে দেখছে আর সবার কথা শুনছে। ওর কানে যেন কোনো কথাই পৌঁছাচ্ছে না। বর্ষার এমন অবস্থা দেখে ম্যানেজার আর বর্ষাকে কিছুই জিজ্ঞেস না করে ওই কেয়ারটেকার মহিলাটাকে কি যেন বলে রুম থেকে বেরিয়ে গেলেন। ম্যানেজার সাথে সবাই চলে গেল রুম থেকে, শুধু ওই মহিলাটা ছাড়া। এই যে ম্যাডাম, দেখুন আমার দিকে, কি হয়েছে আপনার? আপনার বাসার ঠিকানা বলুন, বা আপনার বাড়ির কারো ফোন নাম্বার দিন। আপনার অবস্থা আমাদের ভালো ঠেকছে না। মহিলাটার কথা শুনে যেন এতক্ষণে হুঁশ এলো বর্ষার একে একে মনে পড়ে গেল গত রাতের সব কথা। মনে পড়ার সাথে সাথে বর্ষা আর এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে গেল বাইরের দিকে। বর্ষার পিছু পিছু ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে ডাকতে মহিলাটাও বের হলো, কিন্তু কোনো কাজই হলো না। মহিলাটার ডাক কোনো যেন কান পর্যন্ত পৌঁছালো না বর্ষার। বর্ষা দৌড়ে হোটেল থেকে বাইরে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। ও ঠিকমতো চিনতেও পারছে না ও এখন কোথায় আছে। এদিক সেদিক তাকিয়ে কিছু চিনতে না পেরে ফুটপাত ধরে এক প্রকার দৌড়াতে লাগলো বর্ষা। রাস্তার লোকেরা সব অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে। সেদিকে ওর কোনো হেলদোল নেই। বেলা 12:55। বর্ষাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে বর্ষার বাবা মা সহ সকল আত্মীয় স্বজন। বর্ষা একদম চুপচাপ হয়ে বসে আছে, ওর মুখে কোনো কথা নেই। আশেপাশের কিছু মহিলা একে অপরে বলাবলি করে বলছে, দেখেছেন ভাবি, কি নির্লজ্জ মেয়ে! কালকে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আজকে আবার ফিরে এসেছে, কোন মুখ নিয়ে কে জানে। আর বলবেন না ভাবি, আজকালকার যুগের ছেলে মেয়েগুলোর কি আর লজ্জা শরম আছে নাকি? দেখেন গিয়ে, কালকে হয়তো কোন নাগরের হাত ধরে পালিয়েছিল, সে হয়তো রাত কাটিয়ে ছেড়ে চলে গেছে, তাই এখন নির্লজ্জের মতো আবার বাড়ি ফিরে এসেছে। আশেপাশের মানুষের এমন কথা শুনে অসুস্থ হয়ে পড়েছেন বর্ষার বাবা আশরাফ খান। হঠাৎ সবাইকে ধমক দিয়ে বর্ষার বাবা সব চাইতে কাছের বন্ধু আহসান চৌধুরী বলে উঠলেন, আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা। আপনারা ওদের প্রতিবেশী হিসেবে ওদের সান্ত্বনা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবেন কি তা না করে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন? আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আহসান চৌধুরীর ধমক খেয়ে সবাই চুপ করে গেল, কিন্তু সবার মধ্য থেকে একজন লোক বলে উঠল, আহসান ভাই, আপনাকে আমরা সবাই অনেক সম্মান করি, সাথে আপনার বন্ধু আশরাফ খানকেও। কিন্তু আপনিই বলুন, যে মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আবার পরের দিন বাড়ি ফিরে আসে, তাও আর অন্য পোশাকে, তাকে মানুষ কী বা বলবে? এদেরও আর দোষ কী? লোকটার কথা শুনে আশেপাশের সবাই ওনার সাথে যোগ দিল। এসব দেখে রাগ উঠে গেল আহসান চৌধুরীর। সে বর্ষার কাছে এগিয়ে গিয়ে বর্ষার বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বর্ষা মা, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি তোকে বিশ্বাস করি। মেঘ যেমন আমার ছেলে, তেমন তুইও আমার মেয়ে। তোদের দুজনে কখনো আলাদা চোখে দেখিনি আমি। তুই আমার সব কিছু খুলে বল মা, কি হয়েছিল তোর কালকে? বিয়ের আসর থেকে কোথায় গিয়েছিলি তুই? আহসান চৌধুরীর কথা শুনে হু হু করে কেঁদে দিল বর্ষা। তারপর কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে বলল, চাচু, বিশ্বাস করো, আমি কালকে বিয়ের আসর থেকে পালাইনি। কালকে যখন বর আসার কথা শুনে সবাই আমায় একা রুমে রেখে বর দেখতে চায়,
তখন কেউ আমার মুখে রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে একটা হোটেল রুমে এই পোশাকে আবিষ্কার করি। আর আমার সামনে 3জন মাস্ক পরা মহিলা ছিল। তারা আমায় দিয়ে একটা কাগজে সই করায় জোর করে, আর বলে তাদের বসের সাথে নাকি আমার কাবিন হলো। ওই কাগজটা একটা কাবিননামা ছিল, কিন্তু কাগজটায় কোনো লেখায় ওরা আমায় পড়তে দেয়নি। তারপর ওরা আমার রুমে আটকে রেখে চলে যায়। অনেক ডাকার পরেও কেউ দরজা খোলেনি। সকালে যখন দরজা খোলে তখন আমি দৌড়ে সেখানে থেকে পালিয়ে আসি। আর তখনই তোমরা আমায় খুঁজতে খুঁজতে রাস্তায় পাও। আমি তোর সব কথা বিশ্বাস করি বর্ষা। আমি জানি তুই কখনো মিথ্যে বলতে পারিস না। তুই কি সেই হোটেলটা দেখলে চিনতে পারবি বর্ষা? আমাকে নিয়ে যেতে পারবি সেই হোটেলে? হ্যাঁ, আমি চিনতে পারবো চাচ্চু। আমার যে রাস্তায় তোমরা পেয়েছো সেই রাস্তা ধরে একটু সামনে গেলেই সেই হোটেল। বর্ষার কথা শুনে আহসান চৌধুরী বর্ষার হাত ধরে দাঁড় করিয়ে বলল, চল বর্ষা, চল আমার সাথে, আমরা এক্ষুনি সেই হোটেলে যাব। ওখানে গেলে নিশ্চয়ই জানতে পারবো কে করেছে তোর সাথে এমন। কথাটা বলে বর্ষার হাত ধরে বর্ষাকে নিয়ে আহসান চৌধুরী গাড়ি করে চলে গেলেন সেই হোটেলের উদ্দেশ্যে। 1 ঘন্টা পর গিয়ে পৌঁছালেন সেই হোটেলের সামনে। হোটেলের ভিতরে গিয়ে রিসেপশনে থাকা লোকটাকে জিজ্ঞেস করলেন। সে সরাসরি অস্বীকার করলো বর্ষার কথা। তারপর আহসান চৌধুরী হোটেলের ম্যানেজারকে ডাকলেও সেও বর্ষার কথা অস্বীকার করে বলল সে বর্ষাকে আগে কখনো দেখেইনি, আর কালকে বর্ষা এখানে আসেওনি। বর্ষা সবার এমন আচরণ অবাক হয়ে বলল, আপনারা কেন এভাবে মিথ্যে কথা বলছেন? আপনিই তো আজ সকালে আমায় ডেকে জিজ্ঞেস করছিলেন আপনার কি হয়েছে। আমি আপনাদের হোটেলে ওই দিকে একটি রুমে ছিলাম। কেন সব কথা অস্বীকার করছেন এভাবে আপনারা? দেখুন ম্যাডাম, আর মনে হচ্ছে আপনার কথায় কোনো সমস্যা হয়েছে। আমরা তো বলছি আপনাকে এর আগে কেন সব কথা অস্বীকার করছেন এভাবে আপনারা? দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে। আমরা তো বলছি আপনাকে এর আগে আমরা কখনো দেখিনি, আর না আপনি এখানে এর আগে এসেছেন। আর ওই দিকের রুমের কথা বলছেন, ওই দিকের সব রুমগুলো তো গত 7 দিন হলো সব বুক করা। তাহলে আপনি কখন এলেন? ম্যানেজারের কথা শুনে মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ল বর্ষা। এই অল্প কিছু সময়ের ব্যবধানে কি করে সব কিছু বদলে যেতে পারে কিছুই মাথায় ঢুকছে না ওর। বর্ষার এমন আচরণ দেখে আহসান চৌধুরী কিছু একটা ভেবে বর্ষাকে নিয়ে বাসায় ফিরে এলো। বাসায় ফিরতেই আশেপাশের সব লোকজন এসে ঘিরে ধরল বর্ষা আর আহসান চৌধুরী, আর একের পর এক প্রশ্ন ছুড়ে লাগলো ওদের দিকে। বর্ষা একাধারে কান্না করে যাচ্ছে, কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে ও। বর্ষার মা বাবাও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আহসান চৌধুরীর দিকে। সবাইকে থামিয়ে দিয়ে আহসান চৌধুরী বলে উঠল, আপনারা সবাই দয়া করে একটু চুপ করুন। আমি বর্ষাকে নিয়ে গিয়েছিলাম সেই হোটেলে। সেখানে গিয়ে দেখেছি বর্ষা যা বলেছে সব সত্যি। শুধু কাবিনের সই নয়, বরং বর্ষা একটা চেক বইয়ে সব সই করেছে। ওকে যারা কিডন্যাপ করেছিল তারা বর্ষার বিয়ের সব দামি দামি গয়না আর জামাকাপড় সহ বর্ষার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা টাকা ছিল তা সব নিয়ে গেছে। আমি আসার সময় পুলিশকে বলে এসেছি, পুলিশ দ্রুতই কিডন্যাপারদের ধরবে। বর্ষার এখানে কোনো দোষ নেই। আহসান চৌধুরীর কথা শুনে অবাক চোখে ওনার দিকে তাকায় বর্ষা। আহসান চৌধুরী বর্ষার দিকে তাকিয়ে ইশারায় বর্ষাকে শান্ত থাকতে বলে। তারপর আবারও সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আর একটা কথা বলতে চাই। আমার আগে থেকেই অনেক শখ ছিল বর্ষা মাকে আমার ছেলে মেঘের বউ করে আমার ঘরে তুলতে, কিন্তু আশরাফ ওর বিয়ে ঠিক করে ফেলায় আর বলতে পারিনি। এখন যখন বিয়েটা হয়নি তাই আমি চাই বর্ষা মাকে আমার পুত্রবধূ করে ঘরে তুলতে। কি আশরাফ, দিবি তো আমায় আমার বর্ষা মাকে? বর্ষার বাবাকে উদ্দেশ্য করে বলল মেঘের বাবা আহসান চৌধুরী। আহসান চৌধুরীর কথা শুনে আশরাফ খান কান্না করে দিয়ে
আহসান চৌধুরীকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যিই আমার প্রকৃত বন্ধু রে আহসান। তোর মতো একটা বন্ধু পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। তুই না থাকলে আজ আমার পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না। আমার মেয়ের অনেক কপাল ভালো, তাই ও মেঘ বাবার মতো একটা স্বামী পাবে। কিন্তু মেঘ এই বিয়েতে রাজি হবে তো? হ্যাঁ আশরাফ, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। মেঘ অবশ্যই বর্ষা মাকে বিয়ে করবে, তুই বিয়ের ব্যবস্থা কর।